আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের চতুর্থ ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইনসার্ট ট্যাবের ব্যবহার করা যায়। তো শুরু করা যাক। আমার অলরেডি সফটওয়্যারটি ওপেন আছে। তো সাধারণত আমরা যখন সফটওয়্যার ওপেন করি হোম থাকি। তো আগের ক্লাসে আমরা হোম নিয়ে আলোচনা করছিলাম। যাদের হোমে প্রবলেম আছে তারা ডিসক্রিপশনে হোম যে টিউটোরিয়ালটি আছে অর্থাৎ ক্লাস 3 লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখান থেকে দেখে নেবেন। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ইনসার্টে ক্লিক করতে হবে। আমি ইনসার্টে ক্লিক করলাম। কাজের সুবিধার্থে আমি কিছু টেক্সট নিয়ে আসবো, র্যান্ডম টেক্সট। ইনসার্ট ট্যাবের প্রথমে আছে পেজেস গ্রুপ। পেজেস গ্রুপের প্রথমে দেখা যাচ্ছে যে কভার পেজ লেখা আছে, অর্থাৎ আপনি যখন কোনো ডকুমেন্ট টাইপ করবেন বা কোনো ডকুমেন্টে কাজ করবেন, ডকুমেন্টে যদি কভার পেজ ব্যবহার করতে চান, অর্থাৎ কোনো ডিজাইন সম্বলিত কোনো পেজ আপনি আপনার ডকুমেন্টে রাখতে চান, সেক্ষেত্রে কভার পেজে ব্যবহার করতে পারেন। কভার পেজের জন্য আপনার যেটা করতে হবে, ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, সেখান থেকে পেজেস গ্রুপ একদম উপরে লেখা আছে কভার পেজ। এখানে বিভিন্ন স্টাইলে কভার পেজ দেওয়া আছে, যেটা আপনি প্রয়োজন মনে করেন সেই কভার পেজটি আপনি নিতে পারেন। যেমন আমি এই কভার পেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই অটোমেটিকলি আমার সাধারণত একটা পেজ ছিল, এখানে খেয়াল করেন পেজ 2 of 1। আমি যখন শুরু করছিলাম তখন একটা পেজ ছিল, যখন আমি কভার পেজ নেব তখনই অটোমেটিকলি আর একটা নতুন পেজ চলে আসবে এবং ওই পেজটি সর্বপ্রথমে থাকবে। অর্থাৎ কভার পেজ সবসময় ফার্স্ট পেজ হয়, ডকুমেন্টের ফার্স্ট পেজে কভার পেজ হয়। এখান থেকে কভার পেজে আপনি বিভিন্ন পরিবর্তন করতে পারবেন, যেমন আপনি ডেট অ্যাড করতে পারবেন। আমি যেমন এখানে দিলাম, আপনি ম্যানুয়ালি ডেটটা লিখে দিতে পারেন, অথবা যখন ডেটে ক্লিক করবেন ডেটের পাশে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে আপনার ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডেটটা চয়েস করে নিতে পারবেন। টাইটেল, আপনি যে ডকুমেন্টে কাজ করবেন সেই ডকুমেন্টের টাইটেলটা এখানে ব্যবহার করবেন। যেমন আমি এখানে দিলাম বাংলা টিউটোরিয়াল এমএস অফিস। এরপর নিচে আপনি দিতে পারেন আপনার কোম্পানির নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম, বা যে কভার যে ডকুমেন্টটি তৈরি করছে তার সম্পর্কে কিছু আপনি লিখতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম যে পিসিটিআই। ওয়েল, এইটা ছিল হচ্ছে কভার পেজের কাজ। আপনি এডিট করার পরে যদি মনে করেন যে এই কভার পেজটা আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনি এটাকে পরিবর্তন করে নিতে পারেন। সেম অপশনে কভার পেজে ক্লিক করবেন, এখান থেকে অন্য যে ডিজাইনটা আপনি চাচ্ছেন সেই ডিজাইনের উপর ক্লিক করলে কভার পেজটি চলে যাবে। এবং যেহেতু আগের কভার পেজে আমি টেক্সট অ্যাড করছিলাম, ডেট অ্যাড করছিলাম, এই ক্ষেত্রেও এই কভার পেজটা তো সেগুলো অটোমেটিকলি চলে আসবে। এবং খেয়াল করেন এখানে নতুন কিছু অপশন আছে, যে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি যে কভার পেজটা নেবেন ওই কভার পেজের ডিজাইন অনুসারে আপনার টাইপ বা এডিট করে নিতে হবে। তো এই কভার পেজটি যদি আপনি মনে করেন রিমুভ করে দেবেন, সেই ক্ষেত্রে আপনি কভার পেজে আবার ক্লিক করবেন। একদম নিচে লেখা আছে দেখেন রিমুভ কারেন্ট কভার পেজ। যখনই আপনি রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করবেন মাউসের লেফট বাটন দ্বারা, তখন কভার পেজটা রিমুভ হয়ে যাবে। এরপরে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে চলমান ডকুমেন্টে যখন আপনি কোনো কাজ করবেন, অনেক সময় প্রয়োজন হয় যে ব্ল্যাঙ্ক পেজ তৈরি করার। এই ক্ষেত্রে সাধারণত ব্ল্যাঙ্ক পেজটা নেওয়া হয়। ব্ল্যাঙ্ক পেজ এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আপনার কার্সর যেখানে থাকবে ঠিক সেই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। অর্থাৎ এখানে খেয়াল করেন আমি 3 নম্বর প্যারাগ্রাফে আছি, এক্স্যাক্টলি এই 3 নম্বর আর 4 নম্বর প্যারাগ্রাফের মাঝে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। তাহলে আমি 3 নম্বর প্যারাগ্রাফের শেষে থাকবো, থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। তো দেখা যাবে প্রথম 3টা প্যারাগ্রাফ একটা পেজে চলে গেল, মাঝে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে এবং নিচে বাকি পেজগুলো আছে। আমি যদি একটু জুম কমাইতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড রেখে মাউস স্ক্রলিং নিচের দিকে ঘোরালেই আপনি বিষয়টা দেখতে পারবেন। তো এখানে দেখেন একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ, 2টা পেজ। এইটা ছিল হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ তৈরি করার নিয়ম। আবার যদি আমি পেজটা রিমুভ করতে চাই, যেই ব্ল্যাঙ্ক পেজে আছে ওই ব্ল্যাঙ্ক পেজে একটা ক্লিক করব, অর্থাৎ যে পেজটা আমি রিমুভ করতে চাই, দেন ব্যাক স্পেস দিলে পেজটা রিমুভ হয়ে যাবে। তো এখন এখানে খেয়াল করেন 2টা পেজ আছে। পূর্বের অবস্থানে যদি আসতে চাই, অর্থাৎ যে পরবর্তী যে 4 নম্বর আর 5 নম্বর প্যারাগ্রাফ নিচে সরে গেছে ওই প্যারাগ্রাফটাকে আমি আগের জায়গায় নিয়ে আসবো, তাহলে আবার এখানে ব্যাক স্পেস দিব, লেখার সামনে এসে আগের জায়গায় লেখাগুলো চলে আসবে, একটা পেজই আছে।
ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার ক্ষেত্রে আপনি যদি মনে করেন লেখার শেষে কার্সর রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, অর্থাৎ যতগুলো ক্লিক করবেন এখন নিচে ততগুলো পেজ আসছে, যেমন 2টা 3টা 4টা যত আপনার প্রয়োজন। আবার যদি ব্ল্যাঙ্ক পেজ আপনি রিমুভ করতে চান, ওই পেজের প্রথমে থেকে ব্যাক স্পেস দিলে পেজগুলো সব রিমুভ হয়ে যাবে। ব্ল্যাঙ্ক পেজের পরে আছে পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ হচ্ছে যে কার্সরটা আমরা দেখতেছি, যেমন প্রথম প্যারাগ্রাফে এখানে একটি ডকুমেন্টের শেষে যে কার্সরটা ওঠানামা করতেছি, একটু জুম করি, এই যে কার্সরটা আছে এই কার্সরটাকে ভেঙে পরবর্তী পেজের শুরুতে নেওয়াই হচ্ছে পেজ ব্রেকের কাজ। যখনই পেজ ব্রেকে আপনি ক্লিক করবেন, অটোমেটিকলি কার্সরের নিচে যদি কোনো লেখা থাকে সেই লেখা সহ পেজটা ব্রেক হয়ে যাবে। যখনই পেজ ব্রেক হবে নতুন একটা পেজ নিয়ে নেবে। আর যদি কার্সরের পরে কোনো লেখা না থাকে, যদি কার্সরের পরে কোনো লেখা না থাকে, যেমন এখানে কার্সরের রাইট সাইডে কোনো লেখা নাই, আমি যদি এখন পেজ ব্রেক করি অটোমেটিকলি ব্ল্যাঙ্ক একটা পেজ আসবে। একই কমেন্টটা যদি আপনি কিবোর্ড থেকে করতে চান, অর্থাৎ এখানে আমি যদি আসি আবার শুরুর দিকে, আমি চাচ্ছি ক্যান থেকে পরবর্তী লেখাটা পরবর্তী একটা পেজে যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিলে পেজ ব্রেক হয়ে যাবে। এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। এরপরে ইনসার্টে আছে টেবিল গ্রুপ। তো আমরা টেবিল গ্রুপে কাজ করার জন্য পেজে ফাঁকা জায়গায় চলে আসবো। টেবিল গ্রুপটা হচ্ছে আপনি এখানে কোনো সেল সম্বলিত ঘর যদি তৈরি করতে চান, রো কলাম আকারে যদি কোনো কিছু তৈরি করতে চান, সেক্ষেত্রে টেবিলের ব্যবহার করবেন। তো এক্ষেত্রে আপনি অনেকভাবে টেবিল তৈরি করতে পারেন। তো প্রথমত একদম সহজ যেভাবে আপনি করতে পারেন সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট থেকে টেবিল গ্রুপ, সেখান থেকে টেবিল লেখার উপর ক্লিক করবেন। তো এখানে লেখা আছে যে ইনসার্ট টেবিল, যেমন একটা ঘর দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি লেফট সাইড থেকে রাইট দিকে যান তাহলে হচ্ছে আপনার কলাম বাড়বে। যেমন এটা একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, 5টা কলাম। আমি 5 কলাম 5 রো এর একটা টেবিল নেব। আর যদি আমি উপর থেকে নিচের দিকে আসি তাহলে রো বাড়বে। যেমন এখানে 2টা ঘর সিলেক্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে, এইভাবে আপনি নিচের দিকে আসতে পারেন। অর্থাৎ আপনি যদি ভার্টিক্যালি আসেন তাহলে রো বাড়বে, আপনি যদি হরিজন্টালি সামনের দিকে যান তাহলে হচ্ছে কলাম বাড়বে। এভাবে আপনি আপনার পছন্দ মতো রো কলাম নিতে পারবেন। এখানে লিমিট হচ্ছে 10টা কলাম 8টা রোতে লিমিট থাকে। তো আমি এখানে 5 নিলাম, তো এটা টেবিল তৈরি হয়ে গেল। এছাড়াও আপনি যদি চান, আমি টেবিলটাকে একটু মুছে দিয়ে অন্য আরেকটা অপশন দিয়ে দেখাই। ইনসার্টে আসলাম, ইনসার্ট থেকে টেবিল, সেখানে লেখা আছে ইনসার্ট টেবিল। তো এটার মাধ্যমে আপনি করতে পারেন। এটা সুবিধা হচ্ছে এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি রো কলাম অ্যাড করতে পারবেন। আগে যেমন লিমিট ছিল 10টা কলাম 8টা রো। ইনসার্ট টেবিলের মাধ্যমে, অর্থাৎ যখন ইনসার্ট টেবিল ডায়লগ বক্সে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো রো কলাম অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে নিলাম কলাম 15টা, আগে কলাম ছিল 10টা লিমিট, এখানে কিন্তু আমি 15টা লিখে দিছি। আর রো এর ডায়লগ বক্সে আমি এখানে লিখলাম 5। আপনি সরাসরি বক্সে ক্লিক করে নাম্বার লিখতে পারেন, অথবা পাশে আপ ডাউন অ্যারো থেকে বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। অটো ফিট বিহেভিয়ার, অর্থাৎ আপনি যখন রো কলামটা নেবেন এটার কলাম ওয়াইজটা অটো থাকবে, অর্থাৎ আপনি যখন টাইপ করবেন সব কিছুই অটোমেটিক বাড়তে থাকবে। এরপর জাস্ট ওকে দিই কাজটা কমপ্লিট করার জন্য। সাথে সাথে 15টা কলাম 5টা রো এর একটি টেবিল চলে আসবে। যখন আপনি ইনসার্ট থেকে কোনো অপশনের ব্যবহার করবেন, সাথে সাথে আপনি নতুন একটি টুলস চলে আসবে আপনার সামনে, অর্থাৎ নতুন একটি টুলস চলে আসবে। যেমন আমি টেবিল নিয়েছি, এই জন্য এখানে টেবিল টুলস নামে 2টা ট্যাব চলে আসছে। একটা হচ্ছে ডিজাইন ট্যাব আর একটা হচ্ছে লেআউট ট্যাব। ডিজাইন ট্যাবের কাজ হচ্ছে টেবিলটাকে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, লেআউট হচ্ছে এই টেবিলে বিভিন্ন পরিবর্তন করতে পারবেন। তো আমরা এখানে শুরু করি ডিজাইন ট্যাব দিয়ে। তো টেবিলে ডিজাইন ট্যাবে সাধারণত প্রথমে আছে টেবিল স্টাইল, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্টাইল ব্যবহার করতে পারবেন সিলেক্টেড টেবিলে। এই যে আমি এই ডিজাইনটা নিলাম। আবার চাইলে ডিজাইনটাকে এডিট করতে টেবিল স্টাইল অপশনে যে হেডার রো, অর্থাৎ প্রথম যে রোটা থাকে ওটাকে হেডার রো বলা হয়। আর টোটাল রো, যে টোটাল একটা রো থাকবে, এখানে খেয়াল করেন যখন টোটাল রোতে টিক দিচ্ছি টোটাল একটা রো আছে। আবার আপনি যদি ব্যান্ডেড রোতে ক্লিক করেন, অর্থাৎ সব যে রোগুলো আছে ব্যান্ড করে দেখাবে,
ফার্স্ট কলাম নির্দিষ্ট করতে চান, যদি লাস্ট কলাম নির্দিষ্ট করতে চান, এই অপশনগুলো আপনি এখান থেকে ব্যান্ডেড কলাম করতে পারেন, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন যে পূর্বের অবস্থানে চলে আসবেন, তাহলে টেবিল স্টাইলের অ্যারোতে ক্লিক করবেন, মোর অ্যারোতে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন স্টাইল দেখতে পারেন। প্রথম যে টেবিলটা আছে, যেটাকে বলা হয় যে প্লেন টেবিল, এখানে অনেকগুলো অপশন আছে। প্লেন টেবিলের প্রথমটা নিলে আপনার স্বাভাবিক প্রথমে যেমন ছিল তেমন হয়ে যাবে। কালার বা ডিজাইন যদি নিজের মতো করতে চান, সেই ক্ষেত্রে আপনি কার্সর যেখানে থাকবে, অর্থাৎ যতটুকু জায়গা আপনি কালার করতে চান ততটুকু জায়গা সিলেক্ট করবেন। এরপর শেডিং আছে, ডিজাইন থেকে শেডিং, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন। যেমন আমি এখান থেকে এই কালারটা ব্যবহার করলাম। আবার আপনি যদি নির্দিষ্ট কোনো সেলে থাকেন, সেই ক্ষেত্রে ওই সেলে ক্লিক করে আপনি আপনার মতো করে কালার নিতে পারবেন। যদি আপনি মনে করেন যেই সেলে আমি আছি বর্তমানে, এই যে সেলটাতে আছি, এই সেলের বর্ডারটা একটু পরিবর্তন করব, বর্ডার স্টাইল, সেই ক্ষেত্রে আপনি বর্ডার স্টাইলে আসবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বর্ডার নিতে পারবেন। তো বর্ডার স্টাইল থেকে বর্ডার চয়েস করার পরে আপনার মাউস পয়েন্টার দেখবেন ব্রাশের ন্যায় হয়ে গেছে। তো যেই বর্ডারটিতে আপনি ক্লিক করবেন, সেই বর্ডারটা ওই ডিজাইনে হয়ে যাবে। আর যদি আপনি একসাথে করতে চান একাধিক সেল, যেমন আমি পুরো ঘরটা সিলেক্ট করলাম, এবার এখান থেকে একটা বর্ডার চয়েস করি। বর্ডার চয়েস করলে বর্ডার স্টাইল থেকে কিন্তু বর্ডারটা এখানে আসবে না। এর জন্য আপনার যেটা করতে হবে, বর্ডার্স লেখার উপর ক্লিক করতে হবে, সেখান থেকে অল বর্ডার দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যে স্টাইলটা বর্ডার চয়েস করলেন, এই বর্ডারটা কতটুকু এরিয়াতে হবে সেটা এখান থেকে চয়েস করে দিতে হবে, বা লেফট সাইড, রাইট সাইড, যে সাইডে আপনি চাচ্ছেন। আপনি যদি মনে করেন বর্ডার স্টাইলে কিছু পরিবর্তন করবেন আপনার মতো করে, যে এটার ওয়াইড কতটুকু কি হবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। বর্ডার ওয়াইড থেকে, লাইন স্টাইল থেকে আপনি আপনার ইচ্ছা মতো লাইন স্টাইল নেবেন। আর বর্ডার সাইজ যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে আসবেন ঠিক তার নিচে লাইন ওয়াইড, এখানে থেকে লাইন ওয়াইডের বিষয়টা হচ্ছে বিভিন্ন বর্ডারের বিভিন্ন মাপের সাইজ থেকে, যেমন আমি যে বর্ডারটা নিই সেটা মাত্র 3 পিটি সাইজ আছে, এছাড়াও আদার্স একটা নিই, এটার সাইজ আবার অনেকগুলো আছে। অর্থাৎ এটা আপনার বর্ডারের স্টাইলের উপর ডিপেন্ড করবে কোনটার সাইজ কতটুকু লিমিট আছে। এরপর যদি আপনি চান যে সাধারণত এখানে যে কালারটা আছে কমলা কালার, এই কালারটাকে চেঞ্জ করবো, পেন কালারে আসবেন, এখান থেকে কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন বর্ডারটা এখন চেঞ্জ হয়নি, তাহলে কি করতে হবে, বর্ডার লেখার উপর ক্লিক করতে হবে। এবার আপনি কতটুকু এরিয়াতে বর্ডার দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন আমি যদি টপ দিই, তাহলে আমার যে সিলেক্ট এরিয়া আছে সেই এরিয়াতে, অর্থাৎ এই জায়গাটা খেয়াল করতে হবে। আমি জুম করি, তো আমি যখন টপ দিচ্ছি, বটম দিচ্ছি, তাহলে আমার সিলেক্ট এরিয়ার নিচে বর্ডার আসবে। টপ দিলে টপে আসবে, লেফট দিলে লেফটে আসবে, রাইট দিলে রাইট হবে। নো বর্ডার দিলে সিলেক্টেড এরিয়াতে টোটালি কোনো বর্ডার থাকবে না। আপনি যখন কল দেবেন তাহলে টোটাল এরিয়াতে বর্ডারটা চলে আসবে। আউটসাইড দিলে সিলেক্টেড এরিয়ার চারিদিক থেকে শুধুমাত্র বর্ডার হবে, ভিতরে কোনো বর্ডার হবে না। ইনসাইড দিলে সিলেক্টেড এরিয়ার ইনসাইড ভিতরে বর্ডারগুলো হবে, আউটসাইড কোনো বর্ডার থাকবে না। ইনসাইড হরিজেন্টাল বর্ডার, অর্থাৎ সিলেক্টেড এরিয়ার হরিজেন্টাল বর্ডারগুলোই হবে, অর্থাৎ লেফট থেকে রাইটের যে বর্ডারটা আছে সেই বর্ডারগুলো হবে। ভার্টিক্যাল দিলে সিলেক্ট এরিয়ার ভার্টিক্যাল, অর্থাৎ উপর থেকে নিচে যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলোই বর্ডার হবে। তো এটা ছিল হচ্ছে বর্ডারের কাজ। পেইন্ট বর্ডার পেইন্টারের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে যখন নতুন বর্ডার সিলেক্ট করছিলাম, এই যে পেন্সিলের মতো বর্ডারটা হয়ে গেছিল, এটাই বর্ডার পেইন্টারের কাজ। অর্থাৎ আপনি যেই বর্ডারে ক্লিক করবেন সেই বর্ডারে ওই ডিজাইনে পেইন্ট হয়ে যাবে। আপনি যদি বর্ডারের ভিতরে ডায়াগোনাল কোনো অ্যারো ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আসতে হবে বর্ডার, সেখান থেকে এখানে লেখা আছে ডায়াগোনাল ডাউন বর্ডার, ডায়াগোনাল আপ বর্ডার। এরপরে আসবো টেবিলের ব্যবহার। আমরা লেআউটে যাওয়ার আগে টেবিলের কিছু ব্যবহার দেখব। যেমন আবার আরেকটা টেবিল তৈরি করি, ইনসার্টে আসবো টেবিল, সেখান থেকে একটা টেবিল তৈরি করলাম। তো আমি প্রথম টেবিলে লিখলাম এস সেল। এখন দ্বিতীয় সেলে যাব, অর্থাৎ এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। প্রথম কলামের প্রথম সেলে আছে, আমি চাচ্ছি দ্বিতীয় কলামের প্রথম সেলে যাব। তো এই একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য আপনি অনেকগুলো অপশনের ব্যবহার করতে পারেন। যেমন মাউস পয়েন্টার ক্লিক করে যেতে পারবেন, এখানে টাইপ করলাম। আবার আপনি যদি মনে করেন, এখানে লিখলাম নেম। তো প্রথমবার আমি মাউসে ক্লিক করে আসছি, তো আমি 3 নাম্বার
সেলে আসবো 3 নম্বর কলামে, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করে চলে আসবে। এখানে খেয়াল করে নেম থেকে রাইট অ্যারো প্রেস করে চলে আসতেছে। আপনি যদি ডাউন অ্যারো দেন তাহলে তার নিচের সেলে আসবে। আপনি যদি লেফট অ্যারো দেন, যদি লেফট সাইডে সেল থাকে তাহলে সেই সেলে আসবে। আপনি যদি আপ অ্যারো দেন, যদি ওই সেলের উপরে কোনো সেল থাকে তাহলে ওই সেলে কার্সরটা চলে যাবে। আর সব থেকে সহজ হচ্ছে আপনি কাজের সুবিধার্থে অনলাইন অফলাইন যে কোনো জায়গায় একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি ট্যাব, অর্থাৎ কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে অটোমেটিক্যালি একটা ঘর থেকে আপনি আরেকটা ঘরে চলে যাবেন। তো এই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যখন একদম শেষ সেলে যে কিবোর্ড থেকে ট্যাব দেবেন অটোমেটিক্যালি আরেকটি রো চলে আসবে। তো এইটা ছিল হচ্ছে টেবিলের ব্যবহার। তো আপনি যদি মনে করেন এই টেবিলটাকে আপনার পছন্দ মতো সাইজ ছোট বড় করবেন, যেমন এই যে কলামটা আছে এই কলামটাকে আমি আর একটু ছোট করব, সেই ক্ষেত্রে আপনার কলামের যে লাইন আছে, ভার্টিক্যাল যে লাইনটা আছে এই লাইনের কাছে মাউস পয়েন্টার নিতে হবে। আমি একটু জুম করি। যখন আমি এই যে লাইনটা আছে এই লাইনের কাছে মাউস পয়েন্টার নিব, তখনই দেখা যাবে যে দুইটা অ্যারো চলে আসছে দুই দিকে। যখন এই অবস্থানে মাউস পয়েন্টার আসবে, লেফট বাটন হোল্ড করবেন মাউসের, দেন আপনি যেদিকে মাউসটা নেবেন ড্র্যাগ করবেন। আমি যদি লেফট সাইডে যাই তাহলে আমার ওই যে কলামটা আছে এসএল কলামটা, সেই কলামটা ছোট হবে। আমি যদি রাইট সাইডে আসি তাহলে এসএল কলামটা বড় হবে। একইভাবে আপনি যদি এসএল রোটাকে বড় ছোট করতে চান, সেম ভাবে হরিজেন্টাল লাইনের কাছে মাউস পয়েন্টার নেবেন, লেফট বাটন হোল্ড করে উপর নিচ করলে আপনার সেলটা ছোট বড় হবে, অর্থাৎ রোটা ছোট বড় হবে। তো আপনি যদি এরকম চান যে এই যে টোটাল টেবিলটা আছে, টোটাল টেবিলটাকে আমি একসাথে একটু বড় করব, তাহলে টেবিলের একদম রাইট সাইডের ডাউনে, অর্থাৎ রাইট সাইডের শেষ কর্নারে মাউস পয়েন্টার আসলে এই যে বক্সের মতো একটা অপশন আছে, যখনই আপনি এখানে মাউস পয়েন্টার রাখবেন ডায়াগোনাল অ্যারো আসবে। লেফট বাটন হোল্ড করে আপনি যখন নিচের দিকে যাবেন তাহলে পুরো টেবিলটা একই সাথে বড় হবে। আবার যদি আপনি উপরের দিকে আসেন পুরো টেবিলটা ছোট হবে। আপনি যদি কলাম বাড়াতে চান তাহলে ভার্টিক্যাল যে লাইনটা আছে এই লাইনের ঠিক উপরে যাবেন, অর্থাৎ যেখানে কলাম বাড়াবেন ওই কলামের যে লাইনটা আছে ওই লাইনটা ঠিক উপরে গেলে একটা প্লাস চিহ্ন দেখতে পারবেন। ওই প্লাস চিহ্নতে ক্লিক করলে এটা শুধুমাত্র আপডেট যে ভার্সনগুলো আছে, যেমন 16, 19, 13 ভার্সনে পাবেন। প্লাসে ক্লিক করলে একটা কলাম বেড়ে যাবে, অর্থাৎ যেই লাইনের প্লাসে ক্লিক করবেন ওই লাইনের রাইট সাইডে একটি কলাম বাড়বে। সেম ভাবে আপনি যদি রো বাড়াইতে চান, যেমন এখানে আমি লিখলাম 2, অর্থাৎ আমার 1 মিস আছে, তো 1 লেখার জন্য আমার উপরে একটা রো দরকার আছে, তাহলে আমি হরিজেন্টাল লাইনের ঠিক একদম শেষ কর্নারে আসবো, সেখানে প্লাসে ক্লিক করলেই একটা রো চলে আসবে যেখানে আপনি নতুন করে টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি যদি কোনো কলাম ডিলিট করতে চান তাহলে যেই কলামটা ডিলিট করতে চান ঠিক ওই কলামের একটু উপরে মাউস পয়েন্টটা নিলে এমনটা অ্যারো চলে আসবে, লেফট বাটনে একটা ক্লিক করবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে কলামটা ডিলিট হয়ে যাবে। সেম ভাবে যদি আপনি রোটা সিলেক্ট করতে চান, কোনো রো ঠিক যেই রোটা সিলেক্ট করতে চান ওই রোয়ের একটু বাইরে মাউস পয়েন্টার একটু ক্লিক করলে রোটা সিলেক্ট হবে, মাউস পয়েন্ট হোল্ড করলে একাধিক হোল্ড করে ড্র্যাগ করলে একাধিক রো সিলেক্ট হবে। তো আমি এখানে দুটো রো সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিই তাহলে ওই রোগুলা ডিলিট হয়ে যাবে। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনি যখন রো ডিলিট করতেছেন তো অটোমেটিক কার্সরটা টেবিলের বাইরে আছে, অর্থাৎ আপনি এখন টেবিলের কোনো কাজ করতে পারতেছেন না। তো টেবিলের কাজ করতে গেলে আপনার অবশ্যই আবার টেবিলে ক্লিক করতে হবে। যখনই আপনি টেবিলে ক্লিক করবেন টেবিল টুলসে দুইটা ট্যাব চলে আসবে, ডিজাইন আর লেআউট। তো এটা ছিল হচ্ছে সহজভাবে রো কলাম বাড়ানো এবং ডিলিট করা। কিন্তু আপনি যদি এইভাবে আপনার পক্ষে রো কলাম বাড়ানো বা ডিলিট করা পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একদম সহজ অপশন ব্যবহার করতে পারেন। রাইট বাটন ক্লিক করেন, যেই খানে আপনি রোটা বাড়াইতে চান সেখানে রাইট বাটন ক্লিক করেন। আমি এখানে কিছু নাম দিয়ে দিই, তো আমি নেম আর এ যে দুইটা কলাম আছে দুইটা কলামের মাঝখানে একটা নতুন কলাম নেব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে দেখেন যে ইনসার্ট। তো ইনসার্টে আপনি কোন সাইডে কলামটা বাড়াবেন, লেফট অর রাইট, এখান থেকে আপনি আপনার পছন্দ সাইড নির্বাচন করবেন।
তো আমি এখানে লেফট দিছি, লেফট সাইডে চলে আসছে। তো আবার এই কলামটা আপনি অন্যভাবেও বাড়াইতে পারেন। কোনো জায়গা যখন সিলেক্ট করা হয় আমরা জানি যে আপডেট ভার্সনগুলোতে একটা মিনি টুলবার চলে আসে। এই টুলবার থেকে আপনি ইনসার্ট করতে পারবেন। এই যে অ্যাবভ, বিলো, লেফট, রাইট। অ্যাবভ হচ্ছে রো বাড়বে, বিলো হচ্ছে রো নিচে বাড়বে, লেফট হচ্ছে লেফট সাইডে বাড়বে, রাইট হচ্ছে রাইট সাইডে কলাম বাড়বে। তো যেহেতু আমার দুইটা সেল সিলেক্ট আছে, দুইটা কলামের দুইটা সেল সিলেক্ট আছে, এখন যদি আমি লেফট দিই তাহলে আমার দুইটা কলাম বাড়বে। আপনি কখনোই টেবিলে একসাথে একাধিক কলাম বাড়াইতে পারবেন না। একাধিক কলাম বাড়ানোর জন্য আপনার একাধিক সেল সিলেক্ট করতে হবে। একাধিক কলামের একাধিক সেল সিলেক্ট করলে একাধিক কলাম বাড়াইতে পারবেন। একাধিক রো এর একাধিক সেল সিলেক্ট করে যদি রো বাড়ান তাহলে একাধিক রো বাড়ান। আপনি যদি একাধিক কলাম একসাথে ডিলিট করতে চান, সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করেন, ডিলিট সেল লেখা আছে, এখান থেকে আপনি ডিলিট করতে পারেন, অথবা মিনি টুলবার থেকে ডিলিট লেখা আছে সেখান থেকে কলাম ক্লিক করলে কলামগুলা ডিলিট হয়ে যাবে। আপনি যদি রো বাড়াইতে চান তো সেই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন। তো দুইটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করলে দেখা যাচ্ছে মিনি টুলবার আছে, আর একটা হচ্ছে যে রাইট বাটনের যে মেইন অপশন আছে সেখান থেকে আপনি ইনসার্ট, অ্যাবভ দিলে উপরে একটি রো বাড়বে, আপনি যদি বিলো দেন নিচে একটি রো বাড়বে। আপনি যদি একাধিক রো, যেমন আমি একটা কলামের 1 2 3 4 একটা কলাম একটা সিলেক্ট করছি, এখন যদি আমি ইনসার্ট থেকে অ্যাবভ দিই তাহলে 4টা রো বাড়বে। আবার আমি যদি তিনটা কলামের 3টা সেল সিলেক্ট করে ইনসার্ট কলাম করি তাহলে 3টা কলাম আমি যে সাইডে দিব লেফট বা রাইট সাইডে বাড়বে। অর্থাৎ একাধিক সেল সিলেক্ট করে যতগুলো সেল সিলেক্ট করে আপনি কলাম বা রো বাড়াবেন ততগুলাই আপনার কলাম বা রো বাড়বে। আর ডিলিট করার প্রসেসও এক। আমি এখান থেকে যেমন এই কলামটা ডিলিট করব, এই কলামটা ডিলিট করব, রাইট বাটন ক্লিক করব, সেখান থেকে ডিলিট সেল। তো আমি কি ডিলিট করতে চাই, ইন্টার রো, ইন্টার কলাম, আমি এখানে ডিলিট ইন্টার এন্ট্রি কলাম, কলামটা ডিলিট হয়ে যাবে। আমি একাধিক কলাম সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ডিলিট কলাম, ওকে। তাহলে যতগুলো সিলেক্ট করলাম ততগুলাই ডিলিট হয়ে যাবে। রো এর ক্ষেত্রে আমি একাধিক রো সিলেক্ট করলাম, একটা কলামের কুইক টুলবার থেকে, মিনি টুলবার থেকে আপনি ডিলিট করতে পারেন, অথবা রাইট বাটনের অপশন থেকে আপনি ডিলিট করে নিতে পারেন। ডিলিট, এখানেও ডিলিট আছে। তো এখান থেকে আপনার যে অপশনটা বা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলেও আপনি ডিলিট করে নিতে পারবেন। তো এটা ছিল হচ্ছে রো কলাম বাড়ানো কমানোর অপশন। আর মেইন যে অপশনটা, অর্থাৎ এগুলো ছিল শর্টকাট, মেইন যে অপশন সেটা হচ্ছে লেআউটে থাকে। অর্থাৎ টেবিল টুলসের লেআউটে ক্লিক করুন। তো আমি এটা লেফট সাইডে একটা কলাম বাড়াইতে চাই, তাহলে রো অ্যান্ড কলাম গ্রুপ থেকে ইনসার্ট লেফটে ক্লিক করলে লেফট সাইডে বাড়বে, রাইটে ক্লিক করলে রাইট সাইডে বাড়বে। আর যখনই আপনি অ্যাবভ দিবেন অ্যাবভে বাড়বে। তো এটা হচ্ছে লেআউট থেকে করতেছি। আপনি যখন বিলো দিবেন বিলো নিচে বাড়বে। ডিলিট করার ক্ষেত্রে একই অপশন, দেখেন ডিলিট লেখা আছে, এখান থেকে আপনি কলাম ডিলিট করতে পারেন। যেমন আমি এই দুটো কলাম ডিলিট করবো, দুটো কলাম সিলেক্ট করলাম, আগের নিয়মে কলাম ডিলিট হয়ে যাবে। রো ডিলিট করব, রো ডিলিট হয়ে যাবে। আপনি যদি এই সেলটাকে ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট সেল। তো এই সেলটা ডিলিট যখন করবেন তখন এই জায়গাটা কোন সেলটা আসবে সেই ক্ষেত্রে আপনি এখানে বলে দিতে হবে। যেমন আপ করলাম তাহলে ওই সেলটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনি ডিলিট করে নিতে পারবেন। লেআউটে এখানে আরেকটা অপশন আছে, এছাড়াও যদি আপনি চান নিজের মতো করে রো কলাম বাড়ায় নেবেন বা আঁকায় নেবেন সেই ক্ষেত্রে ড্র টেবিলের ব্যবহার করতে পারেন। ড্র টেবিল যখন নেবেন আপনার মাউস পয়েন্টার যে অ্যারোটা আছে ওইটা একটা পেন্সিলের মতো হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি আপনার পছন্দ মতো জায়গা থেকে ড্র করে নিতে পারবেন। যেমন আমি এখানে লেফট বাটন হোল্ড করে ঠিক যতটুকু জায়গায় যাব ততটুকু হবে। তো এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে আপনি ডিজাইনে লাইন স্টাইল যেটা রাখছিলেন সেই স্টাইলেই আপনার এইখানে কালারটা আসবে বা লাইনটা আসবে। তো এটা সবসময় মনে রাখতে হবে। ড্র বর্ডারের সুবিধা হচ্ছে এই যে আপনি চাইলে একটা সেলের ভিতরে রো কলাম আপনার ইচ্ছা মতো বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। যেমন এইখান থেকে আমি এই যে বাড়াইলাম কমাইলাম যেমন খুশি আমি তো এইভাবে আঁকায় নিচ্ছি, অর্থাৎ নিজের মতো করে ড্র করে নিতে পারবেন। আবার আপনি যদি কোনো বর্ডার লাইন বা কোনো সেলকে মুছতে চান তাহলে ইরেজ নেবেন, ঠিক যেই জায়গাটা মুছতে চান সেখানে একটা ক্লিক করবেন। লেফট বাটন হোল্ড করে আপনি একাধিক সেলকে ডিলিট করে দিতে পারেন।
অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ডিলিট করে নিলেন। আবার আঁকাইতে চাইলে ড্রয়ার টেবিলে ক্লিক করেন, আপনি আপনার পছন্দ মতো জায়গাটা আঁকায় নিতে পারবেন। লেআউটের একদম প্রথমে ছিল টেবিল, যেখানে লেখা ছিল সিলেক্ট। সিলেক্টের কাজ হচ্ছে আমরা নর্মালি যখন কোনো কিছু সিলেক্ট করি, আমি একটু ব্যাকে আসবো কাজের সুবিধার্থে। কিবোর্ড থেকে ব্যাকে আসার জন্য কন্ট্রোল জেড, ব্যাকে চলে আসবেন। তো এই সিলেক্টের কাজটা হচ্ছে আপনি কি সিলেক্ট করতে চান, যেমন আমি এখানে সিলেক্ট সেল দিলাম, তো যেই সিলেক্ট কার্সরটা আছে সেলটা সিলেক্ট হবে। আমি যদি এখানে সিলেক্ট কলাম দিই, কলামটা সিলেক্ট হবে। আমি যদি এখান থেকে রো দিই, তাহলে রোটা সিলেক্ট হবে। আবার আপনি যদি সিলেক্ট টেবিল দেন, টোটাল টেবিলটা সিলেক্ট হবে। তো টোটাল টেবিল সিলেক্ট করার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টেবিলের একদম রাইট সাইডের উপরে কর্নারে একটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে টোটাল টেবিলটাই সিলেক্ট হয়ে যায়। ভিউ গ্রিড, ভিউ গ্রিডের কাজটা হচ্ছে এরকম যে এই যে টোটাল টেবিলটা আছে, আমি টোটাল টেবিলটা নো বর্ডার করে দিই। যেমন এইখান থেকে নো বর্ডার করে দিলাম, তাহলে টোটাল বর্ডার দেখা যাচ্ছে না, কিন্তু আমার টেবিলটা কিন্তু এখানে তৈরি আছে। এখন এই যে টেবিলের বর্ডারগুলা কোন কোন জায়গা থেকে আছে এটা আপনি দেখতে চাচ্ছেন, তাহলে লেআউটে এসে ভিউ গ্রিডে যখন করবেন তখন গ্রিডগুলো দেখা যাবে, অর্থাৎ কোন জায়গায় রো আছে কোন জায়গায় কলাম আছে সেটা আপনি দেখতে পাবেন। তবে এটা প্রিন্ট করলে এই যে গ্রিডগুলো আছে এগুলো আসবে না। অর্থাৎ আপনি চেক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল F2 প্রেস করেন, তাহলে আপনি প্রিভিউতে দেখবেন। যেমন এইখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন যে প্রিন্টের প্রিভিউতে কোনো বর্ডার নাই। কিবোর্ড থেকে ESC দিলে আপনি প্রিন্ট প্রিভিউ থেকে ব্যাকে পেজে চলে আসবেন। তো এটা হচ্ছে ভিউ গ্রিডের কাজ। আবার ভিউ গ্রিডটা আপনি উঠায়ও কাজ করতে পারেন। তো আমরা আবার অল টেবিল সিলেক্ট করলাম, ডিজাইন থেকে টেবিলে বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিয়ে দিলাম। এরপর আছে টেবিল প্রপার্টিস। লেআউটের টেবিল প্রপার্টিস, টেবিল প্রপার্টিসের কাজ হচ্ছে আপনি চাইলে এর আগে যেভাবে আমরা ড্র্যাগ করে টেবিলে যে ছোট বড় করছি, একবারে টেনে ছোট বড় করছি, এই যে কাজগুলো আপনি একসাথে করতে চান, প্রপার্টিসে আসবেন। যেখানে লেখা আছে প্রথমে আছে টেবিল, অর্থাৎ টোটাল টেবিলের কতটুকু সাইজ হবে, প্রিপেয়ার ওয়াইড, যেমন এখানে 6 আছে, আমি একটু বাড়াই দিলাম 7, দেন ওকে দিই, তাহলে টোটাল টেবিলের সাইজটা বড় হয়ে যাবে। আপনি যদি চান এটা ইঞ্চি বা পার্সেন্টেজে করতে পারেন। অ্যালাইনমেন্ট, টেবিল এখন লেফট অ্যালাইনমেন্টে আছে, আমি এটাকে সেন্টার করে যদি ওকে দিই, তাহলে টোটাল টেবিলটা আপনার পেজের সেন্টারে থাকবে। তো এইভাবে আপনি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে টেক্সট ওয়ার্পিং, নান আছে, আর হচ্ছে রাউন্ড। অর্থাৎ আমি এখানে কিছু জায়গাটা ডিলিট করে দিই, কয়েকটা কলাম, এই যে ডিলিট করা, এই যে ছোট টেবিলটা আছে, টেবিলটা যখন আমি মুভ করে, অর্থাৎ টেবিলটা মুভ করার জন্য আপনার সবসময় যেটা করতে হবে, ওই টেবিলের লেফট সাইডের টপ কর্নারে যে প্লাস পয়েন্টার আছে, এখানে লেফট বাটনে হোল্ড রেখে উপরে যদি ড্র্যাগ করা হয়, তো দেখা যাচ্ছে টেবিলটা আমি যেখানে রাখতেছি চারিদিক থেকে লেখাটা চলে আসতেছে। তো আপনি চাচ্ছেন টেবিলের উপরে নিচে লেখা থাকবে, সেক্ষেত্রে টেবিল প্রপার্টিসে আসবেন, অথবা সেক্ষেত্রে টেবিল প্রপার্টিস, এবং প্রপার্টিসে আসার জন্য আপনার আসতে হবে টেবিল টুলস লেআউট, সেখান থেকে টেবিল গ্রুপের প্রপার্টিস, অথবা রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিস পেয়ে যাবেন। আপনি রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিস, যেখানে লেখা আছে দেখেন টেক্সট ওয়ার্পিং রাউন্ড, যেহেতু আমি রাউন্ড করে দিচ্ছি এই জন্য রাউন্ড আছে। আপনি যদি নান করে দিয়ে ওকে দেন, তাহলে টেবিলটার উপরে নিচে লেখাটা আসবে। পরের অপশন আছে যে বর্ডার অ্যান্ড শেডিং, এটা আমরা পরের কোনো এক টিউটোরিয়ালে দেখব, অপশনগুলো পরের কোনো টিউটোরিয়ালে দেখাই দিব। রো, রো হচ্ছে যেখানে যে রোটাতে কার্সর আছে ওই রোটার স্পেসিফিক কোনো নির্দিষ্ট সাইজ যদি আপনি এখান থেকে করে দিতে পারেন, যেমন আমি এখানে 1 ইঞ্চি করে দিই, যদি ওকে দিয়ে দিই, তাহলে ওই রোটা ওইভাবে সাইজ, অর্থাৎ এই কাজটা সহজে কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা প্রপার্টিস থেকে সাইজগুলো ছোট বড় না করে এখান থেকে আপনার ইচ্ছা মতো ছোট বড় করবেন। তবে কখন আপনি প্রপার্টিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই, যখন আপনি একাধিক সেলের সাইজ একই করতে চাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্রপার্টিসের ব্যবহারটা করবেন। যেমন আমি এখানে চাচ্ছি 3টা কলামের সাইজ একই রকম করব, সেক্ষেত্রে প্রপার্টিসে আসবো, কলাম বা রো, যদি রো চান তাহলে রো, যদি কলাম চান তাহলে কলাম, এবং প্রিপেয়ার ওয়াইড, এখান থেকে আমি একটা ওয়াইড দিয়ে দিলাম, ওকে। তাহলে ওই যে 3টা কলাম ছিল, 3টা একই সাইজে হয়ে যাবে। এইভাবে আপনি রো কলাম সেল আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। সেলে একটু ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে এই, আমি টেবিলটাকে একটু বড় করে নিই। তো দেখা যাচ্ছে এই যে নেম লেখাটা আছে একদম লেফট সাইডের টপ থেকে আছে, আপনি চাইলে এই লেখাটাকে টোটাল সেলের সেন্টারে নিতে পারেন। এই জন্য আপনার যেটা করতে হবে, প্রপার্টিসে আসবেন, প্রপার্টিসের সেল অপশনে ক্লিক করবেন, সেখান থেকে সেন্টার দেন ওকে, টোটাল লেখাটা সেন্টারে চলে আসবে। এখন দেখা যাচ্ছে
লেখাটা উপর নিচ থেকে সেন্টার আছে লেফট সাইডে। তো এবার কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল যদি দেন তবে লেখাটা সম্পূর্ণ সেন্টারে চলে আসবে। এভাবে আপনি প্রপার্টিস থেকে অ্যালাইনমেন্টগুলোরও চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আছে এখানে দেখেন যে লেআউটে মার্জের কাজ হচ্ছে একাধিক সেলকে একত্রিত করা। যেমন আমি 4টা সেল সিলেক্ট করলাম, এই 4টা সেলকে একটা সেলের রূপান্তরিত করব, তাহলে হচ্ছে মার্জের ব্যবহার করতে হবে। মার্জে ক্লিক করলাম, টোটাল 4টা সেল একত্রিত হয়ে যাবে। স্প্লিট সেল, আপনি কোনো সেলের ভিতর নতুন করে সেল অ্যাড করতে চান, অর্থাৎ রো কলাম সম্বলিত সেল অ্যাড করতে চান, তাহলে স্প্লিট সেল করতে হবে, অর্থাৎ একটা সেলকে ভেঙে একাধিক সেলে রূপান্তরিত করা। স্প্লিট সেলে ক্লিক করলাম, যেখানে নাম্বার অফ কলাম আছে আমি এখানে নাম্বার অফ কলাম 3 and 2 করলাম, তাহলে ওই সেলের ভিতরে 3টা কলাম 2টা রোয়ের নতুন করে অ্যাড হয়ে গেল। স্প্লিট টেবিল, অর্থাৎ এই টেবিলটাকে ভেঙে আপনি যদি 2টা টেবিল করতে চান, যেমন আমি এখানে আরো কয়টা রো বাড়াই নিলাম এবং এখানে লিখলাম BCTI আর এখানে লিখলাম BTEP। তো আপনি চাচ্ছেন BCTI যেই সেলে আছে ওই সেল থেকে একটা নতুন টেবিল হবে, আর BTP যেই সেলে আছে এই সেল আলাদা একটা টেবিল থাকবে। তাহলে অবশ্যই আপনার BCTI তে ক্লিক করতে হবে, অর্থাৎ স্প্লিট টেবিলের কাজ হচ্ছে যেই সেলে থাকবেন তার উপর থেকে ভাগ হয়ে যাবে। যখন আপনি স্প্লিট টেবিলে ক্লিক করবেন তখনই দুইটা আলাদা টেবিল হয়ে যাবে, অর্থাৎ এই টেবিলের সাথে এই টেবিলের কোনো সম্পর্ক নাই। মানে আবার রিপিট করি বিষয়টা, আপনি ডিজাইন থেকে একটু কালার করি তাহলে ক্লিয়ার বোঝা যাবে। যেমন এই যে কালারটা করলাম, এখন যদি আমি লেআউটে আসি, এখান থেকে স্প্লিট টেবিল করি, তাহলে দুইটা আলাদা টেবিল হয়ে গেল, দেখুন সম্পূর্ণ আলাদা টেবিল। তো এই টেবিলে এসে এই টেবিলের মতো করে কাজ করা যাবে, আবার এই টেবিলে আলাদা আলাদা কাজ করা যাবে। তো আপনি যদি চান যে দুইটাকে আবার অ্যাড করে দিবেন, তাহলে দুইটা টেবিলের মাঝে যে গ্যাপ আছে, গ্যাপে যে ব্যাক স্পেস দেন ডিলেট, তাহলে দুইটা টেবিল আবার অ্যাড হয়ে যাবে। আমরা যে মার্জ আর স্প্লিট সেলে কাজ করলাম, আপনি চাইলে এই কাজগুলো রাইট বাটনের মাধ্যমে করতে পারেন, অর্থাৎ আমি এইখান থেকে 4টা ঘর সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখেন মার্জ সেল লেখা আছে, যখন মার্জ করলাম 4টা সেলই একত্রিত হয়ে গেল। স্প্লিট করতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, এখানে স্প্লিট সেলস লেখা আছে, ক্লিক করলাম, এখানে নাম্বার রো কলাম দিয়ে যদি ওকে দিয়ে দিই তাহলে ওইভাবে স্প্লিট হয়ে যাবে। এরপর আছে অটো ফিট। তো অটো ফিটের কাজ হচ্ছে, তো অটো ফিটের কাজের সুবিধার্থে আমরা নতুন করে আরেকটা টেবিলে কাজ করব। যেমন আমি এখানে নতুন আরেকটা টেবিল নিব। অটো ফিটের কাজ হচ্ছে আপনার যে টেবিলটা আছে সেটাকে অটোভাবে ফিট করে নেবে, অর্থাৎ এখানে সাধারণত সিলেক্ট আছে প্রথম অবস্থায় অটো ফিট উইন্ডো, অর্থাৎ আপনি যখনই কোনো টেবিল নিলেন আপনার উইন্ডোতে, অর্থাৎ আপনার যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের সাইজে মার্জিন বরাবরই আছে। এখন আপনি চাচ্ছেন এটাকে কন্টেন্ট, অর্থাৎ এই যে বাংলাদেশ থেকে অতিরিক্ত যে জায়গাটা আছে এতটুকু আপনার প্রয়োজন নাই, অর্থাৎ যতটুকু লেখা থাকবে ততটুকুই আপনার কলামের সাইজ হবে, সেক্ষেত্রে আপনি করবেন অটো ফিট কন্টেন্ট। আপনি যদি অটো ফিট উইন্ডো করে দেন তাহলে আগের অবস্থানে চলে আসবে। আর যদি ফিক্সড কলাম হয়, অর্থাৎ ফিক্সড কলামে যে কাজটা হচ্ছে, যেমন আমি এখানে এই যে কিছু টাইপ করতেছি অটোমেটিকলি বড় হচ্ছে, স্পেস দিলে তখন অটোমেটিক নিচে চলে আসে, কিন্তু আপনি চাচ্ছেন এটা কখনই অটোমেটিক বড় হবে না, অর্থাৎ কলাম ওয়াইডগুলো ফিক্সড থাকবে, সেক্ষেত্রে ফিক্সড কলাম ওয়াইড করবেন। তো আপনি যাই কিছু টাইপ করেন না কেন অটোমেটিকলি এটা হাইটটা বাড়বে, কখনো ওয়াইড বাড়বে না। এটা ছিল অটো ফিটের কাজ। এরপরে আছে হাইট ওয়াইড, অর্থাৎ যেটা আমরা আগেই দেখছি এইভাবে যে ছোট বড় করা, তো আপনি এখান থেকে হাইট ওয়াইড ছোট বড় করে নিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন, যেমন খুশি তেমন সাইজ ছোট বড় যেমন আপনার প্রয়োজন আপনি সেইভাবেই ব্যবহার করে নিতে পারেন। এরপর আছে ডিস্ট্রিবিউট রোস, ডিস্ট্রিবিউট কলাম। ডিস্ট্রিবিউট রো এর কাজ হচ্ছে যে আপনার এই কলামে যতগুলো রো থাকবে ততগুলো রো সমান থাকে। ডিস্ট্রিবিউটের কাজের সুবিধার্থে একটা কথা আপনার মনে রাখতে হবে, আপনার যদি রো মার্জ করা থাকে তাহলে এই কাজটা হবে না। মার্জ কিন্তু কোনো টেবিলে মার্জ করা জায়গাগুলোয় ডিস্ট্রিবিউট হয় না, তবে নর্মাল যদি থাকে আপনি যদি ডিস্ট্রিবিউট রো দিবেন দেখেন এখানে সব রোগুলোর সাইজ একই হয়ে গেল, ডিস্ট্রিবিউট কলাম দিলে সব কলামগুলোর সাইজ একই হয়ে যাবে। এরপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে যেমন একটু আগেই দেখাই আসলাম, তো এই কাজটা আরো সহজে, যে এই যে ঢাকা আছে TH লেখা আছে বা এই BCTI যে লেখাটা আছে একটু জুম করি, লেফট সাইডে টপ কর্নারে আছে, আপনি চাইলে এটাকে এখান থেকে অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো। এরপর আছে টেক্সট ডাইরেকশন, যেমন আমি BCTI লেখাটাকে একটু ভার্টিক্যালি ঘুরাইতে চাচ্ছি, টেক্সট ডাইরেকশন, তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লেখাটাকে ঘুরাই নিতে পারবেন। বাংলাদেশ দিয়েই দেখি, যদি আবার সাইজটাকে একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে।
অনুসারে আপনি আপনার পছন্দ মতো ঘুরাই নিতে পারবেন। এরপরে সেল মার্জিন, সাধারণত একটা সেল থেকে আরেকটা সেলের মাঝে কোনো দূরত্ব থাকে না, তবে আপনি যদি মনে করেন যে একটা সেল থেকে আরেকটা সেলের মাঝে একটু দূরত্ব তৈরি করবেন, তো সেই ক্ষেত্রে আপনি সেল মার্জিনের ব্যবহার করবেন। তো সেল মার্জিনে আরো একটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে সাধারণত লেখাটা লেফট সাইড থেকে শুরু হচ্ছে এবং কতটুকু স্পেস নিয়ে লেখাটা শুরু হচ্ছে, এই স্পেসটা আপনি কম বেশি করতে পারেন। অর্থাৎ টপ থেকে কতটুকু পরে লেখা শুরু হবে, লেফট সাইড থেকে কতটুকু পরে লেখা শুরু হবে, রাইটে কতটুকু আগে লেখা শেষ হবে, বটমে কতটুকু লেখা আগে শেষ হবে, এই কাজগুলো করার জন্য সেল মার্জিনের ব্যবহার করবেন। যেমন এখানে আমি টপ থেকে বাড়াই দিই আর লেফট সাইড থেকে একটু বাড়াই দিলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে স্পেসটা বেশি হয়ে গেল। আর সাধারণত এখানে টপ 0 থাকবে, লেফট থাকবে 0.08, এটা হচ্ছে নর্মাল, আমরা এই নর্মালটাই বেশি ব্যবহার করি। আর নিচে লেখা আছে ডিফল্ট সেল স্পেসিং, অ্যালাউ স্পেসিং বিটুইন সেল, অর্থাৎ একটা সেল থেকে আরেকটা সেলের মাঝে যদি আপনি কোনো স্পেস দিতে চান তাহলে টিকটা দিবেন এবং কতটুকু স্পেস থাকবে সেই মাপটা দিয়ে যদি ওকে দিয়ে দেন তাহলে টেবিলটা দেখতে এরকম হবে। তো আপনি চাইলে এইভাবে স্পেসটা করতে পারেন। আর যদি এটা রিমুভ করতে চান, সেল মার্জিনে আসবেন, সেখান থেকে অ্যালাউ টিক উঠাই দিবেন, দেন ওকে, তাহলে আবার স্বাভাবিক অবস্থানে চলে আসবে। পরবর্তী যে ডেটার কাজ আছে, তো ডেটার কাজ করার জন্য আমরা নতুন আরেকটা টেবিল নিব, ইনসার্টে আসবো, টেবিল, ইনসার্ট টেবিল। তো এখানে আমরা কিছু নাম্বারিং করি, এখানে দেখা যাচ্ছে নাম্বারিংগুলো এলোমেলো আছে, 2, 5, 7, 9 এইভাবে আছে। তো আপনি নাম্বারগুলোকে ছোট থেকে বড় সাজাতে চাচ্ছেন, দুইভাবে আপনি করতে পারবেন। হোম থেকে শর্টের ব্যবহার করতে পারবেন, অথবা টেবিল 2 এর লেআউটে ডেটা গ্রুপে শর্টে ক্লিক করুন, সেখান থেকে কোন কলাম আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, ফার্স্ট কলাম, শর্ট বাই ফার্স্ট কলাম, অর্থাৎ এই যে প্রথম কলাম, নাম্বার, প্যারাগ্রাফ, এটাকে আমরা করব প্যারাগ্রাফ যেমন আছে তেমন থাকবে, অ্যাসেন্ডিং, দেন ওকে, তাহলে নাম্বারগুলো অ্যাসেন্ডিং হয়ে যাবে। এটা ছিল শর্টের কাজ। এভাবে আপনি যদি চান ডিঅ্যাসেন্ডিং করতে, যে ফার্স্ট কলাম, এখানে অবশ্যই আপনার কলাম সিলেক্ট করে দিতে হবে, ডিঅ্যাসেন্ডিং, ওকে। আমি এখানে আরেকটা রো বাড়ায় নিব, এগুলো আমি একটু লিখে নিই। টেবিলটা ধরেন কোনো একটা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিদের একটা হিসাব, যেখানে তাদের একটা সিরিয়াল নাম্বার, নাম, অ্যাড্রেস আছে। তো আপনার কোম্পানিতে 500 বা 700 জন লোক থাকতে পারে, তো আমরা একাধিক, তো দেখা যাচ্ছে এখানে আমার 2-3 পেজের বেশি রো চলে আসছে। এবং যখন আপনি এন্ট্রি করবেন, একদম প্রথম রোতে চলে আসি, তো এখানে আমার পুরো এই পেজে যখন এন্ট্রি শেষ হয়ে পরে নতুন পেজে আসতেছি, এই যে নতুন পেজ আসলে কিন্তু টাইটেলটা আমি পাচ্ছি না। আপনি চাচ্ছেন যখনই এই টেবিলের শেষ করে পরবর্তী পেজে টেবিলে যাবেন, এই টাইটেলটা সবসময়ের জন্য দৃশ্যমান থাকবে। আমি একটু হাইলাইট করি, এই টাইটেলটা সবসময়ের জন্য দৃশ্যমান রাখার জন্য আপনার যেটা করতে হবে, রিপিট হেডার রো, যখন আপনি রিপিট হেডার রো সিলেক্ট রাখবেন তখনই দেখবেন ওই টেবিলে যতগুলো পেজে আছে সবগুলো পেজে প্রথম যে রোটা থাকবে ওই রোটা, অর্থাৎ হেডার রোতে টাইটেলটা সব জায়গায় দৃশ্যমান থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। আবার এটা যদি আপনি রিমুভ করতে চান, রিমুভ করতে পারেন, যখন আপনি প্রথম রোটাতে এডিট করবেন বাকি রোগুলোতে এডিট হয়ে যাবে। যেমন আমি নেমটা মুছে দিই, তো দেখা যাবে বাকি রোগুলোতে নেম মুছে যাচ্ছে। এটা হচ্ছে রিপিট হেডার রো এর কাজ। এরপরে আছে যে কনভার্ট টু টেক্সট, যেমন এই যে টেবিলটা আছে, এই টেবিলের টেক্সট যেভাবে আছে, এই টেক্সটগুলোকে আমি কনভার্ট করতে চাচ্ছি নর্মাল টেক্সটে, অর্থাৎ টেবিল থাকবে না, শুধুমাত্র টেক্সট থাকবে, তাহলে কনভার্ট টু টেক্সট। এবং এটা কিভাবে থাকবে, ট্যাব আকারে থাকবে বা প্যারাগ্রাফ আকারে, কমা আকারে, আপনি যে কোনো একটা অপশন ব্যবহার করতে পারেন, যেখানে কোনো টেবিল নাই, জাস্ট নর্মালি লেখা আছে। তো আবার এই টেবিলটাকে, অর্থাৎ আপনি যদি চান যে কোনো লেখাকে টেবিল তৈরি করার আগে আপনি লিখে ফেলছেন, দেন ওইটাকে যদি টেবিলে নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যেমন আমরা একদম শেষের পেজে চলে যাই, যদি একটু এখানে আসি কিছু লিখি, যেমন এখানে লিখলাম বিবি, কিবোর্ড থেকে ট্যাব, সিসি, কিবোর্ড থেকে ট্যাব, ডিডি, কিবোর্ড থেকে ট্যাব, কিবোর্ড থেকে আবার ইন্টার দিলাম, আবার লিখলাম এ ট্যাব, ই ট্যাব, আই ট্যাব। তো
এই যে লেখাটা আছে ট্যাব ব্যবহার করছি আমি, এই লেখাটাকে আবার আমি টেবিলে নিতে চাচ্ছি। নর্মালি এখানে কোনো টেবিল নাই, টেবিলে নেওয়ার জন্য লেখাটাকে আমি প্রথমে সিলেক্ট করব, ইনসার্টে আসবো, টেবিলে আসবো, সেখান থেকে কনভার্ট টেক্সট টু টেবিল। এবার এখানে যা যেমন আছে এরকম রাখি, যেহেতু আপনি কি ব্যবহার করছেন এটা ইম্পর্টেন্ট, যে আপনি কি ব্যবহার করলেন। সেপারেট টেক্সট অ্যাড, আপনি প্যারাগ্রাফ ভাবে লিখতে পারেন, কমা দিয়ে লিখতে পারেন, আদার্স কোনো আইকন যদি ব্যবহার করেন, সিম্বল যদি ব্যবহার করেন, সেটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু আমি ট্যাব ব্যবহার করছি তাহলে আমি এখানে ট্যাব এইভাবে টেবিলে চলে আসবে। আবার আমি যদি এখানে এরকম লিখতাম, এই যে কমা 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 ট্যাব, সরি পুরো থেকে ইন্টার হয় কমা দিয়ে কমা, আবার আমি লেখাগুলোকে সিলেক্ট করলাম। মনে রাখতে হবে আমি এখানে যে কমা ব্যবহার করছি, তাহলে আমার ওই কনভার্ট টেক্সট টেবিলে এখানে কমা সিলেক্ট করে ওকে দিতে হবে। বা আপনি যদি আদার্স কোনো সিম্বল ব্যবহার করেন, যেমন এ স্ল্যাশ স্ল্যাশ, এই যে স্ল্যাশ ইন্টার দিলাম, স্ল্যাশ 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 স্ল্যাশ, স্ল্যাশ ব্যবহার করলাম, সিলেক্ট করি, ইনসার্ট টেবিল কনভার্ট, তাহলে আদার্সের এখানে আপনার ওই চিহ্নটা লিখে দিতে হবে, দেন ওকে দিলে টেবিলে চলে আসবে। আবার আপনি চাইলে এটাকে কনভার্ট করে নর্মাল টেক্সট নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে লেআউট, সেখান থেকে কনভার্ট টু টেক্সট। তো এখানে আদার্স কিভাবে আপনার এটা নর্মাল পজিশন আমরা ট্যাব আকারে রাখি, এটা ছিল কনভার্ট টেক্সটের কাজ। আমরা একটু উপরে চলে যাই আবার। এরপরে এখানে আসি, লেখা আছে যে ফর্মুলা, অর্থাৎ আপনি যদি এখানে এই সংখ্যাগুলোর যোগফল করতে চান তাহলে ফর্মুলাতে ক্লিক করুন, যেখানে সমান সমান সাম এবং অর্থাৎ উপরের সংখ্যার যোগফলগুলো হবে, দেন ওকে দিলে উপরের সংখ্যার যোগফলগুলো দেখা যাবে। তো এই কোনো সেলের অংশ যদি আপনি কপি করেন, যেমন একাধিক সেলকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, আবার যে কোনো একটা সেলে যে পেস্ট করলাম, তো অটোমেটিকলি ওটা পেস্ট হয়ে যায়। আবার এখানে পেস্ট করলাম, তো আমি চাচ্ছি এই তিনটা সেলের যোগফল এখানে করব, তাহলে ফর্মুলা সেইখান থেকে সাম লেফট অটোমেটিক চলে আসে, দিলেই ফর্মুলা হয়ে যাবে। এছাড়াও ফর্মুলা আরও অনেক ব্যবহার আছে, পরবর্তী কোনো একটা সামনের টিউটোরিয়ালে এগুলো ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব, যে অ্যাভারেজ সাম কীভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো এইটা ছিল হচ্ছে টেবিলের কাজ। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখব যে ইলিস্ট্রেশন গ্রুপের কিভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।